আজকের ভিডিওতে আমরা এমন এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীর গল্প জানবো যে নিজের জীবন বাঁচাতে নিজের আপন ভাইকে মারতে পারে, এমনকি নিজের ছেলের মৃত্যুও নিজের চোখে দেখতে পারে। বলছিলাম সম্প্রতি চরকিতে রিলিজ হওয়া অ্যালেন স্বপন সিজন 2 এর গল্প। প্রথমেই সিজন 1 এর গল্প কিছুটা মনে করিয়ে দেব যাতে সিজন 2 বুঝতে সুবিধা হয়। অ্যালেন স্বপন ছিল কক্সবাজারের এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী। সে তার বন্ধু বধুর সাথে মিলে প্রায় 400 কোটি টাকা মাদক ব্যবসার মাধ্যমে আয় করেছিল। 2018 সালে সরকার যখন মাদক বিরোধী অভিযান শুরু করে তখন অ্যালেন স্বপনের মতো মাদক ব্যবসায়ীরা বিপদে পড়ে যায়। নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে অ্যালেন স্বপন। এক পর্যায়ে অ্যালেন স্বপন তারই যমজ ভাই শামসুর রহমানকে ফোন করে ডেকে আনে কক্সবাজারে। এরপর শামসুর রহমানকে খুন করে নিজেই শামসুর রহমান সেজে ঢাকায় চলে যায় শামসুর রহমানের স্ত্রী এবং সন্তানের কাছে। নতুন পরিচয়েই সে চলতে থাকে এবং মনে করেছিল হয়তো তাকে আর কেউ চিনতেই পারবে না। কিন্তু শামসুর রহমানের স্ত্রী শায়লা খুব দ্রুতই চিনে ফেলে যে এটি তার স্বামী শামসুর রহমান নয়। এরপর অ্যালেন স্বপন শায়লার কাছে সবকিছুই স্বীকার করে। সে শায়লার কাছে মিথ্যার আশ্রয় নেয় এবং বলে অ্যালেন স্বপনকে বাঁচাতে গিয়ে শামসুর রহমান মারা গিয়েছে। শায়লা একটা লোভী টাইপের মহিলা ছিল। স্বপনের টাকার কাছে সে হার মেনে যায়। দিনের পর দিন সে স্বপনের সাথে সংসার করতে থাকে এবং স্বপনের টাকা উড়াতে থাকে। অ্যালেন স্বপনের বন্ধু বধুও একসময় বুঝে যায় যে অ্যালেন স্বপন মারা যায়নি, বরং তাদের সবগুলো টাকা নিয়ে অ্যালেন স্বপন পালিয়েছে। তাই স্বপনকে খুঁজতে বধুও ঢাকায় চলে আসে। গল্পের আরেক পর্যায়ে আমরা দেখতে পাই অ্যালেন স্বপনের একমাত্র ছেলে জাদু তার বাবার লাশ কবর থেকে তুলে পিঠের জন্মদাগটি চেক করে। যখন সে দেখতে পারে যে লাশের গায়ে কোনো জন্মদাগ নেই, তখন সে বুঝতে পারে এটি তার বাবা নয়, বরং এটি তার চাচা এবং তার বাবা বেঁচে আছে। তাই জাদুও তার চাচার বাসায় ঢাকায় চলে আসে। এরপর বধূ তানজিল নামক একটি গ্রুপকে হায়ার করে অ্যালেন স্বপনকে তুলে নিয়ে আসে। অমানবিক নির্যাতন করে অ্যালেন স্বপনকে, কিন্তু তার মুখ থেকে একটি বারের জন্য বের করতে পারে না যে সে অ্যালেন স্বপন। সে বারবারই বলতে থাকে সে শামসুর রহমান। তার ভাই অ্যালেন স্বপন মারা গিয়েছে। এক পর্যায়ে অ্যালেন স্বপনের পুরো পরিবারকে তাদের সামনে আনা হয়, তবুও অ্যালেন স্বপন স্বীকার করে না। রাগের মাথায় বধূ জাদুকে মেরে ফেলে। নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যুও অ্যালেন স্বপনকে শুধরাতে পারে না। এখানেই সিজন 1 এর সমাপ্তি হয়। সিজন 2 এরপর থেকেই শুরু হয়। এরপর আমরা দেখতে পাই অ্যালেন স্বপন জাদুর লাশ নিয়ে ঢাকায় তাদের বাসায় এসেছে। অ্যালেন স্বপন বারবারই কান্না করার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছিল না। অন্যদিকে শায়লা তার ভুলের জন্য অনুতপ্ত হয়। সে মনে মনে ভাবতে থাকে সে যদি সত্যিটা বলে দিত হয়তো জাদু আজ বেঁচে থাকতো। অ্যালেন স্বপনের উপর শায়লার কিছুটা ভয় এবং ঘৃণা জন্মাতে থাকে, কেননা একজন বাবা কিভাবে তার ছেলের মৃত্যু এভাবে নিজ চোখে দেখেও ঠিক থাকতে পারে এটি তার কোনোভাবেই বিশ্বাস হয় না। এরপর অ্যালেন স্বপন শায়লাকে জানায় তারা জাদুর লাশ নিয়ে কক্সবাজার যাবে। শায়লাকেও সে তার সাথে যেতে বলে, কিন্তু শায়লা প্রথমে রাজি না হলেও পরে স্বপনের সাথে সেও কক্সবাজার যায়। পরের দিন জাদুর লাশ নিয়ে যখন কক্সবাজার স্বপনের বাড়ি যায় তখন স্বপনকে দেখে তার স্ত্রী মোমেনা চমকে ওঠে। তখন অ্যালেন স্বপন মোমেনাকে জানায় সে তার স্বামী স্বপনের বড় ভাই শামসুর রহমান। তারা যমজ, তাই একই রকম দেখতে। কিন্তু মোমেনার মনে সন্দেহ কিছুটা থেকেই যায়। যখন সে কান্নাকাটির এক পর্যায়ে স্বপনকে জড়িয়ে ধরে তখন সে ঠিকই তার স্বামীর শরীরের ঘ্রাণ বুঝতে পারে, কিন্তু তখন সে মুখে কিছুই জানায় না। এরপর জাদুর লাশ দাফনের পর গ্রামের মুরব্বীরা স্বপনের সাথে মোমেনার ব্যাপারে কিছু কথা বলে। তারা জানায় মোমেনা স্বামী সন্তান ছাড়া জীবন কিভাবে পার করবে। মোমেনার দায়িত্ব তুমি নাও এবং ওকে দেখে শুনে একটা বিয়ে দিয়ে দাও। স্বপনের বন্ধু বধূ প্রায়ই এখানে আসা যাওয়া করে। বধূর সাথে কথা বলে মোমেনাকে বধূর সাথে বিয়ে দিয়ে দাও। এই কথা শুনে অ্যালেন স্বপন মনে মনে খুব রাগ পায়, কারণ তারই বন্ধু তার বউয়ের সাথে পরকীয়া করছিল। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এর পরের সিনে আমরা দেখতে পাই স্বপন অ্যালেন নামক একজনের সাথে দেখা করতে যায়। অ্যালেন ছিল মূলত স্বপনের মাদক কারবারের পার্টনার। অ্যালেন স্বপনকে দেখেই বলে আমি আপনাকে চিনি, আপনি স্বপনের বড় ভাই শামসুর রহমান। এরপর স্বপন অ্যালেনকে জানায় সে এখানে এসেছে তার ভাতিজার খুনের বিচার করতে। বধূ তার ভাতিজা জাদুকে খুন করেছে, কিন্তু অ্যালেন তখন জানায় আপনি তো ভুল জায়গায় এসেছেন। বধূও তো আমারই লোক, আমি কেন বধূকে আপনার হাতে তুলে দেব। এরপর অ্যালেন স্বপনকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে। এক পর্যায়ে স্বপন অ্যালেনের কাছে সবকিছু স্বীকার করে। সে জানায় সে স্বপন। সে শামসুর রহমান বেশ ধরে এখন ঘুরে বেড়াচ্ছে,
কেউ তাকে চিনতে পারে না, একদম ক্লিন ইমেজ তার। সে এখন রাজনীতি করতে চায়। অ্যালেনকেও তার সাথে থাকতে বলে, আর বধূকে সে মেরে ফেলতে চায়। কিন্তু অ্যালেন তো টাকা ছাড়া কিছুই বোঝে না। তখন স্বপন জানায় এই কাজের জন্য সে অ্যালেনকে 10 কোটি টাকা দিবে। এবার অ্যালেন রাজি হয়ে যায়। এরপর অ্যালেন স্বপনকে একটি কার্ড দেয় এবং বলে সেখানে গিয়ে টাকা জমা দিয়ে আসতে। পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলা শায়লা চুপি চুপি তার স্বামী শামসুর রহমানের কবরের কাছে এসেছে এবং অনেক কান্নাকাটি করছে এবং শামসুর রহমানের কাছে তার কৃতকর্মের জন্য মাফ চাচ্ছে। এ সময় সেখানে স্বপনের স্ত্রী মোমেনা চলে আসে এবং তাকে সেখান থেকে ডেকে নিয়ে যায়। এরপর মোমেনা শায়লার কাছে সবকিছু জানতে চায়, কিন্তু শায়লা মোমেনাকে কিছুই বলে না। এর পরের সিনে আমরা দেখি স্বপন অ্যালেনের দেওয়া কার্ডটি নিয়ে সেই অফিসে যায়। অফিসটি ছিল মূলত একটি আর্ট গ্যালারি, কিন্তু এইসবের আড়ালে ওই অফিসটি ক্রাইম বিজনেসগুলো ডিল করত। সেখানে গিয়ে বসার পর একটি লোক এসে স্বপনের থেকে টাকাগুলো নিয়ে যায়। এরপর অ্যালেন ফোন করে স্বপনকে জানায় সে টাকা পেয়ে গেছে এবং বধূর ঠিকানা স্বপনকে জানিয়ে দেয়। এরপর স্বপন বধূর ঠিকানা যায় বধূকে মারতে। বধূ স্বপনকে বলে, আমি জানতাম তুই অ্যালেন স্বপন। স্বপন তখন বলে, আমিও জানতাম তুই যে জানিস আমি অ্যালেন স্বপন, কিন্তু আমি যে জানতাম তুই সেটা আবার জানতি না। এই বলে সে বধূকে মেরে ফেলে। এরপর স্বপন মোমেনার কাছে আসে একটি ব্যাগ দিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু মোমেনা তাকে খেয়ে যেতে বলে। এরপর মোমেনা অনেকভাবে চেষ্টা করে স্বপনের মুখ থেকে বের করার জন্য যে সেই অ্যালেন স্বপন, কিন্তু স্বপন কোনোভাবেই স্বীকার করে না। সে বারবারই বলতে থাকে সে স্বপনের বড় ভাই শামসুর রহমান। স্বপন মোমেনাকে এক পর্যায়ে বধূর সাথে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মোমেনা জানায় তার স্বামী মরেছে 6 মাস হয়নি এবং তার ছেলে মরেছে 6 দিনও হয়নি। এর মধ্যে সে কিভাবে বিয়ের কথা বলে। এরপর মোমেনা স্বপনের সব প্রিয় খাবার রান্না করে এবং স্বপনকে খেতে বলে, কিন্তু স্বপন শামসুর রহমানের বেশ ধরে থাকে এবং খাবারগুলো খেয়ে বলে কোনোটাতে ঝাল হয়েছে, কোনোটাতে লবণ হয়নি এমনটা জানায়। কিন্তু মোমেনা ঠিকই স্বপনকে সন্দেহের চোখে দেখছিল এবং একসময় বুঝতে পারে সেই স্বপন। স্বপনের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে শার্ট তুলে সে তার পিঠের জন্মদাগটি দেখতে পায় এবং বলে সে অ্যালেন স্বপন। এ পর্যায়ে স্বপন সবকিছু স্বীকার করে নেয় এবং মোমেনাকে জানায় সে মোমেনাকে ঢাকায় নিয়ে যাবে। মোমেনার বাসায় থাকবে 3 দিন এবং শায়লার বাসায় থাকবে 4 দিন। তখন মোমেনা বলে শায়লার বাসায় যাওয়ার আর দরকার কি। তখন স্বপন জানায় সে তো এখন শামসুর রহমান, তাই তাকে শায়লার বাসায়ই থাকতে হবে। গল্পের এ পর্যায়ে আমরা দেখতে পাই শায়লা এবং মোমেনা ফোনে কথা বলছে। শায়লা মূলত যেদিন তার স্বামীর কবর জিয়ারত করছিল সেদিনই মোমেনার কাছে সব সত্যি বলে দিয়েছিল, আর পিছন থেকে এসে স্বপন সবকিছুই শুনে ফেলে এবং মোমেনাকে এই পর্যায়ে মেরে ফেলে এবং মোমেনার লাশ মাটি চাপা দিয়ে সে ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে শায়লাকে এসে জিজ্ঞেস করে মোমেনার সাথে তার ফোনে কথা হয় কিনা। সে যেন মোমেনার সাথে আর কথা না বলে। সতীনে এত ভালো সম্পর্ক ভালো নয়। সতীনে থাকবে শত্রুতা, থাকবে ঝগড়াঝাটি, এটাই তো স্বাভাবিক। কিন্তু শায়লা বুঝতে পারে হয়তো মোমেনার সাথে খারাপ কিছু হয়েছে, কারণ তার ফোনটা বন্ধ দেখাচ্ছিল। তাই সে স্বপনকে আরো ভয় পেতে থাকে। এরপর আমরা দেখতে পাই স্বপন বারবারই সেই আর্ট গ্যালারিতে যাচ্ছিল তাদের বসের সাথে দেখা করতে, কারণ সে তার কালো টাকাগুলো সাদা করতে চাচ্ছিল, কিন্তু বারবারই স্বপনকে সেখান থেকে ফিরিয়ে দিচ্ছিল। গল্পের এ পর্যায়ে শায়লা থানায় যায় স্বপনের নামে মামলা করতে, কিন্তু সে ভয়ে থানায় আর ঢুকতে পারে না। যখন সে চলে আসছিল তখন একটি উকিল তাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে একটি হোটেলে বসে। তার কাছে সবকিছু জানতে চায়। তখন শায়লা তার পরিচয় লুকিয়ে বরং তার খালাতো বোনের একটি ঘটনা বলে তার ঘটনাটি উকিলের সাথে শেয়ার করে। সবকিছু শুনে উকিল বলে, আপনার খালাতো বোনের কাহিনী তো বাংলা সিনেমার গল্পকেও হার বানাবে। এক পর্যায়ে মজার ছলে বলে, ওই লোককে তো বিষ খাইয়েই মেরে ফেলা উচিত। এই কথাটি শায়লা সিরিয়াসলি নেয় এবং বাসায় ফেরার সময় সে বিষ কিনে নিয়ে যায় খাবারের সাথে মিশিয়ে অ্যালেন স্বপনকে মেরে ফেলার জন্য। এরপর স্বপন যখন বাসায় ফিরে তখন শায়লা বিষ মিশানো চা তার সামনে দেয়। স্বপন যখনই চাটি মুখে দেবে তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুললে দেখতে পায় সেখানে অ্যালেন এসেছে। অ্যালেন সেখানে এসেছিল মূলত স্বপনের কাছ থেকে 100 কোটি টাকা নেওয়ার জন্য। টাকা না দিলে সে স্বপনকে মেরে ফেলবে এমনটি জানায়। শায়লাকে দেখে অ্যালেনের খুব ভালো লাগে এবং সে তার সাথে ঠাট্টা মস্করা করতে থাকে এবং স্বপনের বিষ মিশানো চা অ্যালেন খেয়ে ফেলে। চা খেয়ে শায়লার হাতের খুব প্রশংসা করে এবং আরও 1 কাপ চা খেতে চায়।
শায়লা যখন চা বানাতে রান্নাঘরে চলে যায় তখন স্বপন এবং অ্যালেনের মধ্যে খুব ধস্তাধস্তি হয়। স্বপনকে যেই অ্যালেন মারতে যাবে তখনই শায়লা আবারও চা নিয়ে ওই রুমে হাজির হয়। তখন অ্যালেন আবারও শায়লার থেকে চা খায় এবং এক পর্যায়ে তার বিষক্রিয়া শুরু হয় এবং অ্যালেন মারা যায়। এতে করে স্বপন খুবই খুশি হয়ে যায়। সে ভেবে নেয় শায়লা হয়তো তার জীবন বাঁচিয়েছে। তখন সে শায়লাকে জানায়, তুমি এটা কিভাবে করলে? শায়লা জানায় সে তার বাসায় যে ইঁদুরের বিষ ছিল সেটা দিয়েই অ্যালেনকে মেরে ফেলেছে। এর বিনিময়ে সে স্বপনের কাছে জানায় সে 50 কোটি টাকা চায় আর ঢাকায় একটি 10 তলা বাড়ি চায়, যাতে করে সে সারা জীবন বসে বসে খেতে পারে। স্বপন তাতে রাজি হয়ে যায় এবং জানায়, তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো তাই তুমি যাই চাবে তাই হবে। পরের দিন শায়লা এবং স্বপন মিলে একটি বিল্ডার্স কোম্পানির কাছে যায় বাড়ি দেখতে। বাড়িটির দাম প্রায় 40 কোটি টাকার মতো ছিল। স্বপন পুরোটাই ক্যাশ টাকা দিতে চায়, কিন্তু সেই কোম্পানির মালিক জানায় পুরোটা ক্যাশে দেওয়া যাবে না, 50% ক্যাশে দিতে হবে এবং 50% ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এরপর স্বপন আবারও সেই আর্ট গ্যালারিতে যায় সেখানের মালিকের সাথে দেখা করতে। সেখানে গিয়ে আজ সে বসে থাকে, কারণ সে আজ সেই মালিকের সাথে দেখা করেই আসবে। এক পর্যায়ে তার ডাক পড়ে ভেতরে গিয়ে সে দেখতে পায় সেই আর্ট গ্যালারিটির মালিক একটি মেয়ে। মেয়েটির নাম ছিল দিশা। সেখানে গিয়ে স্বপন জানায় সে তার 400 কোটি টাকাকে হোয়াইট করতে চায়, কিন্তু দিশা জানায় এখানে এমন কিছু হয় না, আপনি এখান থেকে চলে যান। এর পরের সিনে আমরা দেখতে পাই স্বপনকে রাস্তা থেকে কিছু লোক তুলে নিয়ে আসে, তাকে অনেক মারধর করে এবং তার টাকা কোথায় জানতে চায়। এক পর্যায়ে সেখানে দিশাও হাজির হয়। তখন স্বপন জানায়, আপনি যে এইসব কাজ করেন তা আমি আগে থেকেই জানতাম, কিন্তু আমাকে মেরে ফেললেও আপনারা জানতে পারবেন না যে টাকা কোথায়। বরং আমাকে 1 ঘন্টার জন্য ছেড়ে দিন, আমি দেখাচ্ছি আমার টাকা কোথায়। এরপর তারা স্বপনকে 1 ঘন্টার জন্য ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই স্বপন একটি জায়গায় যায় যেখানে অনেক বড় বড় কন্টেইনার ছিল। সেখানে একটি কন্টেইনারের দরজা খুললে দেখতে পাই কন্টেইনার ভর্তি টাকা। সেখান থেকে সে দিশাকে ভিডিও কল দেয় এবং টাকাগুলো দেখায়। পরের দিন দিশার সাথে অ্যালেন একটি 5 স্টার হোটেলে দেখা করে। সেখানে দিশা জানায় তার ব্ল্যাক মানিগুলো সে হোয়াইট করে দিবে, কিন্তু বিনিময়ে সে 50% নিবে। কিন্তু স্বপন জানায় সে 50% দিবে না, বরং 5% দিবে। কথাটি শুনে সেখান থেকে দিশা চলে যায়। অ্যালেন স্বপন দিশার পিছু পিছু যায়। দিশা তার গাড়িতে করে অ্যালেন স্বপনকে নিয়ে সারাদিন বিভিন্ন বড় বড় হোটেল এবং রিসোর্টে নিয়ে ঘোরাঘুরি করে। এই লাক্সারিয়াস জীবন এবং দিশাকে দেখে স্বপনের খুব ভালো লেগে যায় এবং সে এই জীবনের প্রতি আকর্ষণ অনুভব করে এবং সে দিশাকে জানায় সে এমন একটা জীবনই চায়, তার জন্য সে সবকিছু করতে পারে। দিশার আর্ট গ্যালারিতে মূলত টাকাগুলো যেভাবে হোয়াইট করতো সেই পদ্ধতিটা ছিল, তারা তাদের কোনো একটা পেইন্টিং বিদেশের কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি হয়েছে বলে দেখাতো এবং বিদেশ থেকে সেই টাকাগুলোই রেমিটেন্সের মাধ্যমে হোয়াইট করে নিত, কিন্তু এতে করে অল্প পরিমাণ টাকা হোয়াইট করা যেত। কিন্তু অ্যালেন স্বপনের 400 কোটি টাকার মতো এত বড় অ্যামাউন্ট এই পদ্ধতিতে হোয়াইট করা সম্ভব না। এতগুলো ব্ল্যাক মানি হোয়াইট করতে তাদেরকে একটি ব্যাংকের সহায়তা নিতে হবে। এর পরের সিনে আমাদেরকে দিশার জীবনের অতীতের কিছু ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। দিশার ছোট ভাই মূলত ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছিল। ব্যবসায় সে যখন লস খায় তখন প্রচন্ডভাবে ভেঙে পড়ে। ব্যাংক তাদের বাড়িটি নিলামে তুলে, কিন্তু দিশা কোনোভাবেই তাদের বাড়ির সামনে সাইনবোর্ড লাগাতে দিচ্ছিল না। ব্যাংকের লোক এক পর্যায়ে পুলিশ নিয়ে আসে, তবুও দিশা তাদের বাড়ির সামনে সাইনবোর্ড লাগাতে দিচ্ছিল না। এইসব কিছু দেখে তার ছোট ভাই প্রচন্ডভাবে ভেঙে পড়ে এবং সুইসাইড করে। এরপর থেকে দিশা মূলত এই প্রফেশনে ঢুকে যায় এবং তার প্ল্যান ছিল সে একসময় ওই ব্যাংকের এমডি হবে এবং ব্যাংককে দেউলিয়া করে ছাড়বে, আর এই কাজটি সে স্বপনের মাধ্যমে করবে বলে প্ল্যান করেছে। এরপর আমরা দেখতে পাই স্বপন দিশার পাল্লায় পড়ে শায়লাকে অ্যাভয়েড করছিল। শায়লা সেই বিল্ডার্স কোম্পানিতে গিয়ে বারবার স্বপনকে ফোন দিতে থাকে, কারণ সেদিন তাদের বাড়িটির জন্য অ্যাডভান্স করার কথা ছিল, কিন্তু স্বপন শায়লাকে অ্যাভয়েড করছিল। এতে করে শায়লা প্রচন্ড পরিমাণ রেগে যায় এবং সে তার ছোট ভাইকে সাথে নিয়ে সেই তানজিল নামক বাহিনীর সাথে দেখা করে, যাকে আমরা প্রথম সিজনে দেখেছিলাম। এবং সে তানজিলকে জানায় যে শামসুর রহমানের কাছে অ্যালেন স্বপনের 400 কোটি টাকা আছে। তানজিলের সাহায্য নিয়ে সে টাকাগুলো শামসুর রহমানের কাছ থেকে নিতে চায়। এরপর আমরা দেখতে পাই স্বপন সেই বিল্ডার্স কোম্পানির মালিক আনিসুর রহমানের কাছে এসেছে। তাকে সে একটি প্রাইভেট ভিডিও দেখাচ্ছে আনিসুর রহমানের,
এবং তাকে ব্ল্যাকমেইল করছে। কারণ আনিসুর রহমান সেই ব্যাংকের এমডি ছিল, যেই ব্যাংকটিকে দিশা মূলত দেউলিয়া করতে চায়। আনিসুর রহমানকে পদত্যাগ করতে বলছিল স্বপন, যাতে করে দিশা সেখানে জয়েন করতে পারে। আনিসুর রহমান যখন রাজি হচ্ছিল না, তখন স্বপন তাকে ভয়ভীতি দেখায় যে এই ভিডিওটি সে যদি অনলাইনে ছেড়ে দেয় তাহলে ব্যাংকই তাকে সেই পদ থেকে ছড়িয়ে দেবে, বরং এতে করে তার ইমেজ নষ্ট হবে। তাই স্বেচ্ছায় তাকে সেখান থেকে পদত্যাগ করতে বলে এবং আনিসুর রহমান এতে রাজি হয়ে যায়। আনিসুর রহমানের পদত্যাগের খবর শুনে দিশা তো প্রচন্ড পরিমাণ খুশি হয়ে যায়, কারণ সে বোর্ড অফ বেঙ্গল ব্যাংকের এমডি হতে পারলে সে ওই ব্যাংককে দেউলিয়া করতে পারবে এবং তার প্রতিশোধ নিতে পারবে। এরপর সে স্বপনের সাথে সেলিব্রেট করে এই মুহূর্তটা। এরপর আনিসুর রহমান শায়লার সাথে দেখা করে এবং জানায় যে তার স্বামী তার সাথে ব্ল্যাকমেইল করে ওই ব্যাংক থেকে পদত্যাগ করিয়েছে এবং তার সাথে দিশা নামের একটি মেয়েও জড়িত আছে। একথা শুনে তো শায়লা প্রচন্ড পরিমাণ রেগে যায়। সেই দিন অ্যালেন স্বপন বাসায় ফিরলে সে অ্যালেন স্বপনকে অনেক কিছু নিয়ে জেরা করতে থাকে। সে নতুন করে কারো প্রেমে পড়েছে কিনা, কোনো মেয়ের পাল্লায় পড়ছে কিনা, এসব কিছু জিজ্ঞেস করে। এসব কিছু শুনে স্বপন রেগে যায় এবং শায়লাকে মারতে যায়। পরের দিন যখন অ্যালেন স্বপন বাইরে ছিল, তখন শায়লাদের বাসায় তানজিম এবং তার গ্রুপ আসে। সারা বাড়ি তছনছ করে খুঁজছিল টাকা রাখার কোনো ব্যাংক রিসিট বা কোনো কিছু আছে কিনা, কিন্তু সারা বাড়ি খুঁজেও তারা কোনো কিছুই খুঁজে পায় না যে স্বপন তার এতগুলো টাকা কোথায় রেখেছে। এক পর্যায়ে তারা একটি ট্র্যাকার ডিভাইস শায়লার কাছে দিয়ে যায় এবং সেটি বলে যে স্বপনের হাতে যে ব্যাগটি সবসময় থাকে সেই ব্যাগের সাথে এই ট্র্যাকার ডিভাইসটি লাগিয়ে দিতে, তাহলে স্বপন কোথায় কি করছে তারা ট্র্যাক করে ধরতে পারবে এবং সে টাকাগুলো কোথায় রেখেছে জানতে পারবে। শায়লা প্রথমে ভয়ে রাজি না হলেও পরে রাজি হয় এবং ডিভাইসটি তার সাথে রাখে। এরপর স্বপনের ব্যাগের সাথে শায়লা ট্র্যাকার ডিভাইসটি লাগিয়ে দেয়। এরপর থেকে তানজিম গ্রুপ অ্যালেন স্বপনকে ফলো করতে থাকে, কিন্তু তাকে ট্র্যাক করতে করতে সবসময়ই একটা জায়গায় গিয়ে তারা তার লোকেশন হারিয়ে ফেলতো আর স্বপনকে ধরতে পারতো না যে সে কোথায় যায়। এর পরের সিনে দেখতে পাই স্বপন ব্যাগ ভর্তি টাকা নিয়ে দিশার কাছে যায়। টাকাগুলো দেখে দিশা তো অনেক খুশি হয়। সারাদিন দিশা স্বপনকে নিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করে এবং স্বপনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। দিশার সাথে বিভিন্ন পার্টিতে ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে যখন স্বপন দিশার কাছাকাছি যেতে চায়, তখন দিশা স্বপনকে একটি চর বসিয়ে দেয়। এতে করে স্বপন প্রচন্ড পরিমাণ অপমানিত বোধ করে এবং বাসায় চলে আসে। পরের দিন স্বপন আবারও দিশার কাছে যায় এবং জানায় দিশাকে স্বপনকে বিয়ে করতে হবে, নয়তো আর একটি টাকাও সে দিশাকে দেবে না। দিশা মূলত স্বপনের টাকাগুলো দিয়ে ব্যাংকের শেয়ার কিনছিল, যাতে করে সে ওই ব্যাংকের এমডি হতে পারে। স্বপন যদি টাকা না দেয় তাহলে তো দিশা আর কোনো শেয়ারই কিনতে পারবে না। তখন দিশা রাজি হয় এবং বলে আগে সে টাকাগুলো দেখবে তারপর বিয়ে। এ পর্যায়ে আমরা দেখতে পাই দিশার যে বস ছিল সে তার পিএস কে জানায় দিশার উপর নজর রাখতে, কারণ দিশার হয়তো অন্য কোনো প্ল্যান আছে। পরের দিন আবারও যখন স্বপন টাকা আনতে যাচ্ছিল, তখন তানজিল বাহিনী তাকে পেছন থেকে ফলো করে। তাদের সাথে শায়লাও ছিল। ফলো করতে করতে এক পর্যায়ে তাদের লোকেশন একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যায়। সেখানে তারা নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পায় যে ট্র্যাকার ডিভাইসটি রাস্তার একপাশে পড়ে আছে। তখন তারা বুঝতে পারে স্বপন তাদের প্ল্যান ধরে ফেলেছে। এরপর শায়লা দেখতে পায় হঠাৎ করে তাদের সামনে দিয়ে একটি প্রাইভেট কার যাচ্ছে এবং সেখানে ছদ্মবেশ ধারণ করে স্বপন সেই গাড়ি চালিয়ে যাচ্ছে। স্বপনকে দেখে শায়লা চিনে ফেলে এবং তানজিন গ্রুপকে সেটি জানিয়ে দেয়। এরপর তানজিন গ্রুপ সেই গাড়িটি ফলো করে স্বপনকে ধরার জন্য। স্বপন তার গাড়ি নিয়ে একটি ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকে। তানজিমও তার বাহিনী নিয়ে সেই ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকে এবং এলোপাথারি গুলি করতে থাকে। সেখানে আরো একটি গ্রুপ এসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই তানজিমের যে ডান হাত ছিল তাকেই স্বপন টাকা দিয়ে তার হাত করে নিয়েছে। সেই মূলত স্বপনের হয়ে তানজিমের সাথে গুলাগুলি এবং মারামারি করছিল। এক পর্যায়ে তানজিলের সামনে স্বপন চলে আসে এবং স্বপন তখন তার আসল রূপ তানজিলের সামনে প্রকাশ করে এবং তাকে জানায় সে শামসুর রহমান না, বরং সেই অ্যালেন স্বপন। এবং তানজিমকে মারার আগ মুহূর্তে সে টাকাগুলো তানজিলকে দেখিয়ে দেয় এবং বলে এই টাকাগুলো না দেখে মরলে তোর মরেও শান্তি হবে না। এরপর সেখানেই স্বপন তানজিলকে মেরে ফেলে। অন্যদিকে শায়লা যায় আনিসুর রহমানের সাথে দেখা করতে। সে আনিসুর রহমানকে জানায় আপনি তো স্বপনের থেকে প্রতিশোধ নিতে চান,
আমি আপনাকে সব রকমের সাহায্য করব। আপনি শুধু আমাকে আর আমার মেয়েকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ স্বপন যদি জানতে পারে তাহলে আমাদেরকে বাঁচতে দেবে না। পরের সিনে আমরা দেখতে পাই স্বপন বাড়ি গিয়ে দেখতে পারে শায়লা এবং তার মেয়ে বাড়িতে নেই, তারা বাড়ি থেকে পালিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই শায়লা একটি লঞ্চের ভেতরে আনিসুর রহমানের সাথে ফোনে কথা বলছে। আনিসুর রহমান জানায়, কালকে আমার জাহাজ সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হবে। আজ রাতে আমার লোক আপনাকে সেই লঞ্চ থেকে নিয়ে সেই জাহাজে তুলে দেবে। এবার আপনি আপনার স্বামী সম্পর্কে যা যা জানুন আমাকে সব বিস্তারিত বলুন। শায়লা তখন বলে, আগে আপনি আমাকে বিদেশে পৌঁছতে দিন, আমি আপনাকে সবই বলবো। শায়লাকে বাড়িতে না পেয়ে স্বপন যখন দিশার কাছে আসে তখন সে দিশার কাছ থেকে শায়লার ব্যাপারে জানতে পারে। এরপর শায়লার ছোট ভাইকে ফলো করতে করতে সেই লঞ্চের কাছে চলে আসে স্বপন। শায়লার ছোট ভাই ইকবালকে ধরতে না পারলেও সে এক পর্যায়ে শায়লাকে দেখতে পায়। শায়লা তো স্বপনকে দেখে ভয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু স্বপন এক পর্যায়ে শায়লাকে ধরে ফেলে এবং বলে কেন শায়লা তার সাথে এমনটা করলো। শায়লা বারবারই স্বপনের কাছে তার কৃতকর্মের জন্য মাফ চায় এবং বলে তাকে যেন সে মেরে না ফেলে, কিন্তু স্বপন তো কোনোভাবেই মানতে পারছিল না, সে শায়লাকে মেরে ফেলতে চায়। এক পর্যায়ে শায়লা জানায় তার পেটে আরেকটি জাদু আসতে যাচ্ছে। শায়লা প্রেগনেন্ট, শায়লার পেটে স্বপনের সন্তান। কথাটা শুনে স্বপন কিছু সময়ের জন্য ইমোশনাল হয়ে গেলেও পরবর্তীতে দেখা যায় সে গুলি চালিয়ে দিয়েছে। কিন্তু স্বপন কাকে গুলি চালালো এই দৃশ্যটি আমাদেরকে আর দেখানো হয় না। হতে পারে সে শায়লাকেই মেরে ফেলেছে, কারণ সিজন 1 এবং সিজন 2-তে আমরা দেখতে পেয়েছি স্বপন কতটা ভয়ঙ্কর। সে নিজের সন্তান জাদুর মৃত্যুও নিজের চোখে দেখেছে, নিজের আপন ভাইকে নিজের হাতে মেরেছে, নিজের স্ত্রীকেও মেরেছে। তাহলে শায়লাও তার কাছে কিছুই না, সে শায়লাকেও মেরে ফেলতে পারে। আবার হতে পারে সে শায়লাকে মারেনি, হয়তো সেখানে অন্য কেউ এসে উপস্থিত হয়েছিল তাকে মেরেছে। আপনাদের কাছে কি মনে হয় স্বপন কাকে মেরেছে? হয়তো সিজন 3 যখন আসবে সবকিছুই আবারও ক্লিয়ার হয়ে যাবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।